আমি দুটো পয়েন্টই তোমায় আর্গু করছি। এক হচ্ছে যে এফআইআর নয় করতে পারলো, কিন্তু তদন্ত করবে পুলিশ, এবং দুই হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী তাদের মানে শাস্তি হোক, স্টিগমা হোক, কিন্তু সাসপেন্ডটা তো করতে পারে একমাত্র রাজ্য সরকারি, সেটা তো ইসি পারে না। একদম দেখুন না, শুধু তাই নয়, সাসপেন্ড করার ক্ষেত্রে আমি যে বললাম সাসপেন্ড পানিশমেন্ট নয়, আপনি ইলেকশন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত করেছে সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে কিন্তু আপনাকে এফআইআর করে তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে হবে। আর সাসপেনশন আমি আবারও বলছি, এই যে ইলেকশন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত করেছে সেই ক্ষেত্রে সাসপেনশন কিন্তু কোনো প্রকার শাস্তি নয়। ফিরদৌস শামীম এবিপি আনন্দের স্টুডিওতে গিয়েছিলেন, আপনাদেরকে শোনাবো মূল্যবান বক্তব্য, আপনাদেরকে শোনাবো আমাদের রাজ্যে এত দুর্নীতি, চাকরি চুরি হয়েছে, 100 দিনের কাজে ঘোটালা, আবাস যোজনায় ঘোটালা, এই সকল বিষয় এত সুন্দরভাবে উপস্থাপন করলেন, মানে শোনার মতো ছিল। আপনারা শুনলে হয়তো আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন, সেটিং কোথায় কোথায় রয়েছে। আমি কথা বেশি বাড়াবো না, আগে ফিরদৌস শামীমের কথাগুলো আপনাদেরকে শোনাবো, তারপরে কথা বলবো। যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না তাহলে সরাসরি যদি কোর্টে যেতে হয় তাহলে কোর্টে, বা রেসপেক্টিভ থানায় যেতে হলে রেসপেক্টিভ থানায় সরাসরি তোমরা অভিযোগ দায়ের করবে, এবং এই সংক্রান্ত কমিউনিকেশনও আছে। আমি চাইলে আপনাকে সেই কমিউনিকেশন দেখিয়েও দিতে পারি। এই সেই কমিউনিকেশন, যে কমিউনিকেশনের উপর ভিত্তি করে সমস্ত 2012 সালের কমিউনিকেশন আমি পেলাম, এই সেই কমিউনিকেশন। ফলে আপনারা এই যে স্টেটের উপরে নির্ভর করতে হবে এই বিষয়টা মোটেও এরকম নয়। এবার কোন ক্ষেত্রে করতে হবে আমি বলছি, আমি তোমার যুক্তি অনুযায়ী মানে এফআইআর নয় করতে পারবে, সাসপেন্ড তো করতে পারবে না। সাসপেনশনের জন্য তো রাজ্য সরকার, রাজ্য কর্মচারী। আমি আমার বলি, সাসপেনশন আমি বারবার বলে গেছি, নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। আপনি সার্ভিস থেকে সাসপেন্ড করা মানে তার কর্ম কিছু দিনের জন্য বিরত রাখা আর সার্ভিস টার্মিনেশনের মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। আপনি সাসপেন্ড করছেন মানে কোনো পানিশমেন্ট দিচ্ছেন না, এই থট প্রসেসটা ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। ঠিক, সাসপেন্ড করা মানে কোনো পানিশমেন্ট, পানিশেবল অফেন্স হয়, যে এফআইআর করার মতো অফেন্স হয়, তাহলে কিন্তু আপনি এফআইআর সরাসরি করতে পারেন, অর্থাৎ ইলেকশন কমিশনের সেই ক্ষমতা রয়েছে। কিন্তু আপনি চাইছেন যে শাস্তি দেব না, আমি ওই যে সাসপেনশনের ওই যে একটা ভেল তৈরি করব, আমি বলছি সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। আমি দুটো পয়েন্টই তোমায় আর্গু করছি। এক হচ্ছে যে এফআইআর নয় করতে পারলো, কিন্তু তদন্ত করবে পুলিশ, এবং দুই হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী তাদের মানে শাস্তি হোক, স্টিগমা হোক, কিন্তু সাসপেন্ডটা তো করতে পারে একমাত্র রাজ্য সরকারি, সেটা তো ইসি পারে না। একদম দেখুন না, শুধু তাই নয়, সাসপেন্ড করার ক্ষেত্রে আমি যে বললাম সাসপেন্ড পানিশমেন্ট নয়, আপনি ইলেকশন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত করেছে সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে কিন্তু আপনাকে এফআইআর করে তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে হবে। আর সাসপেনশন আমি আবারও বলছি, এই যে ইলেকশন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত করেছে সেই ক্ষেত্রে সাসপেনশন কিন্তু কোনো প্রকার শাস্তি নয়। ফলে আপনি যে সাসপেনশনের একটা অজুহাত খাড়া করে অ্যাকচুয়ালি তাকে কিন্তু বাঁচাচ্ছেন। সরি টু সে, অনেকে হয়তো ডিফার করবে, কিন্তু সাসপেনশন শাস্তি নয়, কিন্তু শাস্তি তাকে দিতে হয়, তাহলে কিন্তু ইলেকশন অ্যাক্টে নির্দিষ্টভাবে এই ক্ষমতা ইলেকশন কমিশনের রয়েছে, তারা কিন্তু এই শাস্তি প্রদান করতে পারে, এফআইআর রুজু করতে পারে। এবার বলি যে হ্যাঁ, কখন পারমিশনের প্রয়োজন হয়, যদি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হয়, যখন ট্রায়াল শুরু হবে, কিন্তু এই এফআইআর রুজু করার জন্য কোনো প্রকার পারমিশন লাগে বলে আমি মনে করি। জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 13 সিসি ধারাতে অবশ্যই ডেপুটেশনে যাচ্ছে যখন, তখন ইলেকশন কমিশনের আন্ডারে সে কাজ করছে, দায়বদ্ধতা ইলেকশন কমিশনের কাছে, এটা পরিষ্কার। এবং একইভাবে 324 নম্বরের 6-এর উপধারাতে তারা যখন কাজ করছেন যে কোনো ধরনের মানে ব্যবস্থা, সুপারভিশন থেকে শুরু করে শাস্তিমূলক ব্যবস্থা মানে সুপারিশ কিন্তু ইলেকশন কমিশন করতে পারে, কিন্তু এটা করতে হবে রাজ্যের প্রশাসনের মাধ্যমে। পরিষ্কার কেন বারবার চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করছে, তার কারণ চিফ সেক্রেটারির মাধ্যমে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি থেকে শুরু করে
সাসপেনশনের আদেশ থেকে শুরু করে সবটাই মানে প্রসিডিওর ওয়াইজ করতে হবে। ইলেকশন কমিশন এককভাবে যদি করতে পারতো, ওয়েট করে থাকতো। আমি ডিফার করছি, কেন ডিফার করছি দেখুন, একজন রাজ্য সরকারি কর্মচারী তিনি যখন ইলেকশনের কাজে কোনো প্রকার ধরুন সে একটা অপরাধ সংগঠিত করেছে, সে কিন্তু রাজ্য সরকারের চাকরির কোনো অপরাধ সংগঠিত করেনি, সে ইলেকশনের কাজের অপরাধ সংগঠিত করেছে। ফলে দুটো কিন্তু আলাদা বিষয়, দুটো আলাদা বিষয়। কারণ কি একদম আমি যে ডেপুটেশনে যখন যাচ্ছেন, তার মানে কিন্তু পার্মানেন্টলি আপনি ওর কর্মচারী হচ্ছেন না, আপনি ওই পার্টিকুলার কাজের জন্য হচ্ছেন। আপনাকে যদি ডিপার্টমেন্টাল প্রসিডিওর নিতে হয়, ডিপার্টমেন্টের মাধ্যমে নিতে হবে। এক, দ্বিতীয় যেটা আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে আপনারা শুনলেন ফিরদৌস শামীমের মূল্যবান বক্তব্য। আমি বলবো, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। যারা স্টুডিওতে বসেছিলেন, বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে আরো অন্যান্যরা, তারা মন দিয়ে শুনলেন। কারণ কি বলবেন, এখানে উনি যে কথাগুলো বলেছেন, প্রতি কটা কথার পেছনে যুক্তি রয়েছে। ওনার যুক্তি সম্পূর্ণ কথা ভাঙবেটাকে। আজকে বলুন না, এত চাকরি চুরি হলো 26,000-এর, এই 26,000 জন যদি সত্যি, উনি ঠিক বলেছেন, যদি একসঙ্গে গিয়ে নবান্ন ঘেরাও করতো কি হতো? সেটা হলো না কেন? আজকে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, আজকের 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। আর যারা 100 দিনের কাজ করতো, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ অন্য দল করে, তারা যদি এক জায়গায় এসে নবান্ন ঘেরাও করতো কি হতো? সেটা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ইচ্ছা মতো আন্দোলন করেছে, রাজনৈতিক ফায়দা লোটার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য, কিন্তু আলটিমেটলি এই গরিবের মুখে হাসি ফোটানোর জন্য। আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার কি ভাবছে, তবে পশ্চিমবঙ্গ সরকার যে ধোয়া তুলসী পাতা নয়, সেটা ফিরদৌস শামীম স্যারের কথাতে স্পষ্ট। ওনার বক্তব্য জলের মতো পরিষ্কার। আশা করব যারা বক্তব্যটা শুনলেন, আপনারা বুঝেছেন। আপনারা নিজেই বলুন না, এই যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, কি হলো এখানে? এই 100 দিনের কাজ সুপ্রিম কোর্ট পারমিশন দিল চালু করতে হবে, চালু হলো কি? হলো না। কেন হলো না? এই যে ডিএ মামলা দেখতে পাচ্ছেন কি হচ্ছে, কেন হচ্ছে না? কি কারণে হচ্ছে না? এখানে কারণ তো কিছু রয়েছে। তবুও কিন্তু ফিরদৌস শামীম স্যার আইনের ওপরে ভরসা রাখতে বলছেন, এবং বহু মানুষ আইনের ওপরে ভরসা রাখছে। তারা কিন্তু এখনো বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখে, আর বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখে বলেই তারা কিন্তু এখনো চুপচাপ রয়েছে। তবে বাংলার মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে না, বিচার ব্যবস্থার উপরেও আর ভরসা যখন থাকবে না, তখন দেখবেন ওই নবান্নে ওই 8 কোটি মানুষ গিয়ে ঘেরাও করবে। দেখবেন পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মানুষ রয়েছে, দেখবেন কোটি কোটি মানুষ যখন নবান্নে গিয়ে ঘেরাও করবে, তখন বুঝতেই পারবেন কি হতে পারে। তবে সত্যি কথা বলতে আপনাদেরকে জিজ্ঞাসা করব, ফিরদৌস স্যারের যে বক্তব্য আমিও শুনলাম, আপনাদেরকেও শোনালাম। এবারে আপনারা কমেন্ট করবেন ফিরদৌস শামীম স্যারের বক্তব্য কেমন লাগলো। ভালো থাকবেন।